This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নিউজ টপ 9 আপনাকে স্বাগত। আমি দীপ রয়েছে আপনার সঙ্গে। শুরুতেই নজর রাখবো উৎসবের মধ্যেই আমরণ অনশনে জুনিয়র ডাক্তাররা। রাজ্য সরকারকে জুনিয়র ডাক্তারদের বেঁধে দেওয়া ডেডলাইন শেষ, দাবি না মানা পর্যন্ত অনশন। হুঁশিয়ারি ডাক্তারদের। প্রথম দফায় অনশনে বসলেন 6 জন জুনিয়র ডাক্তার। এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের সহকর্মী সুশোভনের কাছে। সুশোভন, ইতিমধ্যেই ধর্ণামঞ্চ বাঁধার কাজ প্রায় শেষ, বসে গেছে সিসিটিভি ক্যামেরা। এই মুহূর্তে কি পরিস্থিতি ধর্ণামঞ্চে, একদম সরাসরি তোমার কাছ থেকে জানবো। দেখো, তোমাকে প্রথমেই দেখাবো যে একেবারে যারা অনশন করছেন যে 6 জন, সেই 6 জন কিন্তু একেবারে সেই যে মঞ্চ তুমি জানো যে 24 ঘন্টা সময় দিয়েছিল, সেই 24 ঘন্টা পরে কিন্তু তারা আবার তাদের যে অনশন, সেই অনশন তারা শুরু করেছেন আজকে 8:30 থেকে। তারা মূলত দুটো বিষয়কে তারা বলেছেন, এক, তিলোত্তমার দ্রুত বিচার করতে হবে, অন্যদিকে পরবর্তী যেন কোনো আর তিলোত্তমা না হয়, তার জন্যই কিন্তু তাদের এই অনশন। তুমি দেখতে পাচ্ছ যে ইতিমধ্যেই যারা অনশনকারী যে 6 জন, সেই 6 জন এসছেন এবং তার সঙ্গে তাদের যারা জুনিয়র ডাক্তাররা যারা এই আন্দোলনে রয়েছেন তারাও কিন্তু তাদের সঙ্গে কথাও বলছেন। খুব স্বাভাবিকভাবেই তারা যখন আজকে এই ঘোষণা করছিলেন, তারা কিন্তু খুব তাৎপর্যপূর্ণভাবে একটা বিষয় বলেছেন যে এখানে তারা থাকবেন স্বাভাবিকভাবেই, যেহেতু তার অনশন করছেন। পরবর্তীকালে যদি তাদের কোনো শরীর খারাপ হয় বা কিছু হয়, সব কিছু কিন্তু দায় সরকারের। তার কারণ তারা সরকারের কাছে দাবিটা করেছেন, সেই দাবি পূরণ হয়নি বলেই কিন্তু তাদের এই অনশন। সেই জায়গা থেকে তারা বলেছেন যে তাদের এই অনশন তারা তখনই তুলবেন যখন তারা সেই দুটো বিষয়, অর্থাৎ তিলোত্তমার দ্রুত বিচার এবং অন্যদিকে পরবর্তী যেন আর কেউ তিলোত্তমা না হয়, এই দুটো বিষয়কে একটা নিশ্চিত হবেন। খুব স্বাভাবিকভাবেই তাদের যে এই অনশন, তাদের এই অনশন আজকে 8:30টার পর থেকে কিন্তু শুরু হয়েছে এবং তারাই বলেছেন তারা এই অনশন এখন তারা চালিয়ে যাবেন এবং ততক্ষণ চালিয়ে যাবেন যতক্ষণ না তাদের এই দাবি পূরণ না হয়। এই জায়গায় দাঁড়িয়ে এখন সবথেকে বড় প্রশ্ন এটাই যে তাহলে কোনো রকমভাবে সরকারি তরফে তাদের সঙ্গে কথা বলা হয় কিনা। যদি পাশাপাশি সুশোভন, জুনিয়র চিকিৎসকরা যারা ধর্ণাতে বসছেন, আমরণ অনশনে বসছেন, তারা এটাও বলেছে যদি অনশনরত অবস্থায় কারো কিছু হয় তাহলে তার দায় বর্তাবে রাজ্য সরকারের উপরে। আপাতত তোমায় ধন্যবাদ সুশোভন। কাছে এবং প্রত্যেকটি বোনের কাছে আমরা যে অঙ্গীকার করেছি যে কোনোদিন কোনো অভয়া হতে দেব না এবং অভয়াকে আমরা ন্যায় বিচার এনে দেবো, সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ঘোষণা করেছিলাম যে 24 ঘন্টা পর হতে আমরা আমরণ অনশনে বসবো এবং আজ থেকে এই মুহূর্ত থেকে আমরা সেই আমরণ অনশনে বসতে চলেছি। কাজে আমরা ফিরছি, কিন্তু খাবার আমরা খাবো না। তা এখন আপাতত প্রথম সারিতে আমরা 6 জন বসছি এবং যতদিন না আমাদের দাবিগুলো মানা হচ্ছে ততদিন অবধি আমরা এই আমরণ অনশন চালিয়ে যাব। দুটো পয়েন্টে আমরা অনশন তুলব যতক্ষণ না আমাদের দাবি পূরণ হচ্ছে বা আমাদের মৃত্যু না ঘটছে। আর এবার নজর রাখবো এই মুহূর্তে একটি বড় খবরের দিকে। তিলোত্তমার আগেও একাধিক চিকিৎসক ছাত্রী যৌন নির্যাতনের শিকার সহপাঠীদের কাছেই আরজি করে সক্রিয় ড্রাগ সরবরাহের চক্র। তিলোত্তমা কাণ্ডের মধ্যে এবার প্রকাশ্যে এলো আরজি করের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্ট। সেই রিপোর্টে বিস্ফোরক সব তথ্য, ড্রাগের কারবার, যৌন নির্যাতনের মাথাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ অভ্যন্তরীণ তদন্ত কমিটির। আরো বিস্তারিত জানবো, সহকর্মী সৌরভ দত্ত রয়েছেন আমাদের সঙ্গে। সৌরভ, হাসপাতালের ভেতর জুনিয়রদের ড্রাগ কিনতে বাধ্য করা হতো, মহিলা সহকর্মীদের উপর চলত যৌন নির্যাতন, এই তদন্ত কমিটির রিপোর্টের ছত্র বিস্ফোরক সব বক্তব্য। দীপ, দেখো, গত 55 দিনেরও বেশি সময় ধরে যে প্রশ্নের উত্তর রাজ্য জানতে চাইছে, যে প্রশ্নের উত্তর এই অনশন মঞ্চে থাকা জুনিয়র চিকিৎসকেরা জানতে চাইছেন, তা হলো তিলোত্তমাকে কেন ধর্ষণ ও খুন হতে হলো তার কর্মস্থলে। জুনিয়র চিকিৎসকদের অভিযোগের ভিত্তিতে 59 জনের বিরুদ্ধে যে অভিযোগ এসেছিল, তাদের বিরুদ্ধে দুটো যে মূল যে অভিযোগ, সেই অভিযোগ মারাত্মক। এক, জুনিয়রদেরকে বাধ্য করা হতো ড্রাগ কেনার জন্য, আরজি কর মেডিকেল কলেজে ড্রাগের কারবার চলতো। আর দুই, সেখানকার তিলোত্তমা প্রথম নয়, এর আগেও একাধিক ছাত্রীর সঙ্গে যৌন নির্যাতনের ঘটনা ঘটেছে। কারা অভিযুক্ত? সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, যারা সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ হিসেবে পরিচিত, তাদের নাম পাওয়া গিয়েছে অভ্যন্তরীণ তদন্ত কমিটির তদন্ত থেকে সেই রিপোর্টে, এবং তাতে কলেজ কর্তৃপক্ষ সিলমোহর দিচ্ছেন। অন্তত 2 জন চিকিৎসক পড়ুয়া যৌন নির্যাতনের সঙ্গে যুক্ত, 4 জন চিকিৎসক পড়ুয়া যারা সকলেই সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ, তাদের বিরুদ্ধে যে অভিযোগ, তারা ড্রাগ সরবরাহ করতেন, ড্রাগ কারবারের সঙ্গে যুক্ত ছিলেন, জুনিয়র চিকিৎসকদেরকে বাধ্য করতেন।
80 জন অন্তত তাদের বিরুদ্ধে সাক্ষী দিয়েছেন এই মর্মে। সিবিআইকে তারা সেই তথ্য দিয়েছেন। যখন সকলে জানতে চাইছে যে তিলোত্তমার সঙ্গে কি ঘটেছে, তখন আরজি করের অভ্যন্তরে ড্রাগের কারবার চলতো তার প্রমাণ কলেজের অভ্যন্তরীণ তদন্ত কমিটির রিপোর্টে উঠে আসছে। আরজি কর মেডিকেল কলেজে চিকিৎসক পড়ুয়াদা চিকিৎসক যারা মহিলা ছাত্রী রয়েছেন, তাদের চিকিৎসক ছাত্রী রয়েছে, তাদের সঙ্গে যৌন নির্যাতনের ঘটনা ঘটতো, যৌন হয়রানির ঘটনা ঘটতো। তাহলে কোথাও কি 2-2-4 করা যায়? সেই উত্তরের খোঁজের জন্য সিবিআইয়ের হাতে তথ্য প্রমাণ তুলে দিয়েছে তদন্ত কমিটি। সাগুফতা ইয়াসমিন আমার সঙ্গে রয়েছেন, আরজি কর মেডিকেল কলেজের চিকিৎসক পড়ুয়া, আর তোমরা নিজেরাও আজকে ঘেরাও করেছিলে। এটা মারাত্মক অভিযোগ, আরজি কর মেডিকেল কলেজে ড্রাগের কারবার, যৌন নির্যাতন, যৌন হয়রানির অভিযোগ। কোথাও কি তোমরা 2-2-4 করছো? দেখুন, আমাদের হচ্ছে আজকে এনকোয়ারি কমিটির মিটিং ছিল এবং সেইটার আজকে রিপোর্ট বেরিয়েছে। অনেক দিন থেকেই আমরা এই থ্রেড কালচারের আগেনস্টে আমরা বিরুদ্ধে লড়ছি। তো সেই কমিটির আজকে রেজাল্ট বেরোনোর পর আমাদের সামনে প্রায় মানে গ্রসলি দেখা যেতে পারে যে 14টা কমপ্লেন্টস ফাইল হয়েছে। তার মধ্যে যেটা আপনি বললেন যে সেক্সুয়াল হ্যারাসমেন্ট আছে, ড্রাগস অ্যান্ড অ্যালকোহল কেনা বা মানে ফোর্সফুলি কোনো জুনিয়রদের দিয়ে কেনানো, এইসবের কমপ্লেন্টস আছে। ফিজিক্যাল মেন্টাল টর্চার সেগুলোও আছে। তো অবশ্যই আমরা তো মানে এটা তো আমাদের আশঙ্কা আগে থেকেই ছিল যে কোনোভাবে হচ্ছে যে এটা আমাদের দিদি রেপ অ্যান্ড মার্ডারের সাথে যুক্ত হতেই পারে। তাই জন্যই হচ্ছে আমরা ভয়েস রেজ করেছি এই থ্রেড কালচারের এগেনস্টে। আর আমরা সেটাকে একদম রুটস থেকে মানে একদম পুরো শেষ করে দিতে চাই। আর আজকে হচ্ছে মিটিংয়ে আমরা অনেকটাই পজিটিভ মানে রেসপন্স দেখেছি। আমরা ফলো আপ করবো এটার যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পাওয়া যায়। যারা অভিযুক্ত তারা সকলেই তো সন্দীপ ঘোষের ঘনিষ্ঠ। প্রথম 10 জনের নাম থ্রেড সিন্ডিকেট, তোমরা যাদের নাম বলেছিলে তাদের নামই তো উঠে আসে। একদম, যারা বিগ হেডস অফ থ্রেড সিন্ডিকেট তারা তো আছেই। তাছাড়া হচ্ছে 59 জন। সৌরভ, এই প্রশ্নই তো জুনিয়র চিকিৎসকরা তুলছেন যে তাহলে কি তিলোত্তমাও এই চক্রেরই শিকার হয়েছিলেন? পরিস্থিতির উপর নজর রাখো সৌরভ। আপাতত তোমায় ধন্যবাদ। আর এবার নজর রাখতেই হবে দিনের সব থেকে বড় খবরটার দিকে। রাজ্য সরকারের হাসপাতাল এবং পুলিশের অধীনে ময়না তদন্ত করতে চান না জয়নগরের মৃতা নাবালিকার বাবা। দাবি মৃতার পরিবারের আইনজীবী চন্দন কুমার সাহার। তার দাবি পুলিশকে সেই মর্মে চিঠিও দিয়েছেন মৃতার বাবা। চিঠিতে লিখেছেন পুলিশের উপর আস্থা না থাকায় মৃতদেহ কোনো নিরপেক্ষ জায়গায় বা কেন্দ্রের নিয়ন্ত্রিত কোনো হাসপাতালের অধীনে ময়নাতদন্ত করতে হবে। সেই চিঠির উত্তরে রাজ্য প্রশাসন এবং কলকাতা পুলিশের প্রশাসনের কর্তারা রাজি হয়েছেন বলেও দাবি করেছেন মৃতার পরিবারের আইনজীবী। তাই আজ ময়নাতদন্ত করা হচ্ছে না, মৃতদেহ সংরক্ষণ করে রাখা হচ্ছে বলেও তার দাবি। ভিকটিমের বাবার দাবি তারা এই রাজ্য সরকারের আন্ডারে যে পোস্টমর্টম এটা তারা চাইছেন না। তিনি চাইছেন সেন্ট্রাল গভর্নমেন্ট নিরপেক্ষ কোনো হসপিটালে এই পোস্টমর্টম করা হোক এবং বডিটা আপাতত প্রিজার্ভ করা হোক। এই মর্মে আমরা অলরেডি যে লোকাল থানা, যেই থানায় কেস রুজু হয়েছে সেই থানা, ডিজি ওয়েস্ট বেঙ্গল এবং রেসপেক্টিভ যত জায়গা আছে সমস্ত জায়গাতে চিঠি জমা করা হয়েছে। আমাদের চিঠিটা ওনারা অ্যাকসেপ্ট করেছেন, আমাদের প্রপোজালটা ওনারা ভার্বালি অ্যাকসেপ্ট করেছেন। জয়নগর কাণ্ডের আঁচ এসে পড়ল কলকাতার কাঁটাপুকুরেও। মর্গের সামনে বেঁধে গেল খণ্ডযুদ্ধ, ঝরল রক্ত। নাবালিকার মৃতদেহ কাঁটাপুকুর মর্গে এসে পৌঁছতেই বিক্ষোভ দেখায় বাম বিজেপি। তাতেই শুরু হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তি। অভিযোগ পুলিশের মারে মুখ ফাটে এক বাম কর্মীর। বাম নেত্রী দীপশিতা ধরকে টেনে হিঁচড়ে চ্যাংধরা কোলে নিয়ে যায় পুলিশ। সকাল থেকেই জয়নগর কাণ্ডে মানুষের কথা তুলে ধরছিলাম আমরা, আর তাই কি গাত্রদাহ। কাঁটাপুকুরে খবর করতে গিয়ে পুলিশের হাতে আক্রান্ত হয়েছি আমরা। TV9 বাংলা, আমাদের 2 প্রতিনিধিকে মারধর করা হয়েছে, ভেঙে দেওয়া হয়েছে ক্যামেরার ফ্ল্যাশ লাইট। TV9 বাংলার কাছে কেন বাধা, কিসের এত ভয় প্রশ্ন করেছিলাম আমরা, উত্তর দিতে পারেনি পুলিশ।